হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্সের চতুর্থ পার্টে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। কমপ্লিটিং সেন্টেন্সের এই পার্টও আমি শেখাবো কতগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো শিখে নিই, যাতে কমপ্লিটিং সেন্টেন্সের ইনকমপ্লিট অংশকে আমরা সহজে ও সঠিকভাবে কমপ্লিট করতে পারি। আমরা অনেক সময় অনেকের সামর্থ্য কম থাকার কারণে অথবা অক্ষমতা নিয়ে এভাবে কতগুলো কথা বলি, যেমন সে একটা সাইকেল কিনতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। সে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না, 1 ঘন্টা তো দূরের কথা। ছাত্রটা সেন্টেন্স স্ট্রাকচার জানে না, কমপ্লিটিং সেন্টেন্স তো ভাবাও যায় না। এই ধরনের বাক্যগুলোতে যে আমরা দূরের কথা, ভাবাও যায় না এরকম অর্থ প্রকাশ করি, এরকম অর্থ প্রকাশক শব্দগুলোর ইংরেজি হচ্ছে ল্যাট অ্যালোন। এখন আমরা শিখব ল্যাট অ্যালোন যুক্ত সেন্টেন্সের পুরো স্ট্রাকচার। অর্থ কি বলছিলাম? ভাবাও যায় না অথবা দূরের কথা। ল্যাট অ্যালোন যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার হবে এরকম: প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্টের পর ক্যান নট হবে এই কারণে, এই ধরনের বাক্যগুলোতে অর্থাৎ ভাবাও যায় না, দূরের কথা, এরকম ভাব প্রকাশক বাক্যগুলোতে আমরা পারে না শব্দটা ইউজ করি। পারে না শব্দটা যেহেতু ইউজ করে, এই জন্য সাবজেক্টের পরে পারে না ইংরেজি ক্যান নট ব্যবহার করতে হবে। তারপরে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা এই যে ল্যাট অ্যালোন দ্বারা দুইটা জিনিসকে বা দুইটা বস্তুকে বা দুটি ধারণাকে যোগ করব। এই দুটি ধারণার মধ্যে ল্যাট অ্যালোনের আগে কিন্তু যেটা বসবে সেটা তুলনামূলকভাবে কম বোঝাবে, আর ল্যাট অ্যালোনের পরে যেটা বসবে সেটা তুলনামূলকভাবে বেশি বোঝাবে। যেমন প্রথমে যে আমি এক্সাম্পলগুলো দিয়েছিলাম, সে একটি সাইকেল কিনতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। এখানে সে একটি সাইকেল কিনতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। সাইকেলটা মোটর সাইকেলের চাইতেও তুলনামূলকভাবে কম দামি, আর মোটর সাইকেলটা হচ্ছে একটু বেশি দামি। যেটা কম সেটা আমরা ল্যাট অ্যালোনের আগে বসাবো, আর যেটা বেশি সেটা ল্যাট অ্যালোনের পরে বসাবো। তো কমপ্লিটিং সেন্টেন্সে ল্যাট অ্যালোন যুক্ত সেন্টেন্সের কতটুকু দেওয়া থাকে আর কোন অংশটাকে পূরণ করতে হয়? কমপ্লিটিং সেন্টেন্সে ল্যাট অ্যালোন যুক্ত সেন্টেন্সের ল্যাট অ্যালোন পর্যন্ত দেওয়া থাকবে। তো ল্যাট অ্যালোনের পরের অংশটা পূরণ করতে হবে। এখন পরের অংশটা আমরা কিভাবে পূরণ করব? ওই যে ল্যাট অ্যালোনের আগে যেটা থাকে সেটা হচ্ছে তুলনামূলকভাবে কম, আর পরে যেটা বসে সেটা হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি। তো আগে কি আছে সেটা বুঝে, সেটা দেখে বুঝে আমরা পরে এমন একটা কিছু বসাবো যেন সেটা তুলনামূলকভাবে এটার চাইতেও বেশি হয়। যেমন এখানে যদি বলা হয় সাইকেল কিনতে পারে না, সাইকেলের কথা, তখন আমরা সাইকেলের চাইতে বড় কিছু লিখবো, যেমন মোটর সাইকেল অথবা একটা কার, এভাবে বড় কিছু আমরা লিখবো। দুইটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, এতে করে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। হি ক্যান নট ওয়াক 1 কিলোমিটার। তারপরে ল্যাট অ্যালোন দেওয়া আছে, ল্যাট অ্যালোন পর্যন্ত দেওয়া আছে, ল্যাট অ্যালোনের পরের অংশটুকু আমরা পূরণ করব। ল্যাট অ্যালোন যুক্ত সেন্টেন্সের ল্যাট অ্যালোনের পরের অংশটা আমরা কিভাবে পূরণ করব? এটা পূরণ করার আগে ল্যাট অ্যালোনের আগে কি আছে দেখতে হবে। যেমন এখানে 1 কিলোমিটার দেওয়া আছে, 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার যতটুকু তার চাইতেও বড় কিছু আমরা ল্যাট অ্যালোনের পরে লিখব। যেমন 1 কিলোমিটার চাইতে বড় কিছু হচ্ছে কি 2 কিলোমিটার্স, 5 কিলোমিটার্স, 10 কিলোমিটার্স, এরকম। তো আমরা যে কোনো একটা লিখবো, মনে করেন আমরা 5 কিলোমিটার্স লিখবো, তখন অর্থটা খুব সুন্দরভাবে মিলে যায়। সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো দূরের কথা। তো দূরের কথা ইংলিশটাই হচ্ছে কি ল্যাট অ্যালোন। ল্যাট অ্যালোন 5 কিলোমিটার্স, 5 কিলোমিটার দিতে পারে, 10 কিলোমিটার দিতে পারে, বা অর্থাৎ 1 কিলোমিটার চাইতেও বেশি এখানে আমরা কিছু দিতে পারি। তাহলে আমরা এখানে 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার যে কোনো আমরা ইউজ করব। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, হি ক্যান নট বাই এ মোবাইল ফোন। তারপর ল্যাট অ্যালোন দেওয়া আছে, ল্যাট অ্যালোনের পরের অংশটা আমরা পূরণ করব।
ওটা পূরণ করতে গেলে এর আগের অংশটুকু আমাদেরকে দেখতে হবে। এখানে মোবাইল ফোন আছে, মোবাইল ফোন হচ্ছে একটা ডিভাইস। তো এই ডিভাইসের চাইতে তুলনামূলকভাবে বেশি দামের কোনো একটা ডিভাইস আমরা এখানে উল্লেখ করব। যেমন সে হি ক্যান নট বাই, সে কিনতে পারে না এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন। ল্যাপটপ তো দূরের কথা, অথবা একটা কম্পিউটার কেনা তো দূরের কথা। তো এখানে কম্পিউটার অথবা ল্যাপটপ বা অন্য কিছু আমরা দিতে পারি যেটা তুলনামূলকভাবে মোবাইল ফোনের চাইতেও বেশি দামের হবে। আমরা এখানে দিই আপাতত ল্যাপটপ অথবা কম্পিউটার, যে কোনো একটা। তখন বাক্যটা কিভাবে হচ্ছে, হি ক্যান নট বাই এ মোবাইল ফোন, সে একটা মোবাইল ফোন কিনতে পারে না, ল্যাট অ্যালোন এ ল্যাপটপ। তো ল্যাট অ্যালোন যুক্ত সেন্টেন্সের ফরের অংশটুকু আমরা পূরণ করব কিভাবে, এর আগে কি আছে দেখতে হবে, যেটা আছে তার চাইতে তুলনামূলকভাবে বেশি বড় বা বেশি দামের কোনো কিছু আমরা এখানে উল্লেখ করব। এরপর আমরা শিখি হোয়াইল, হোয়াইল যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার। হোয়াইল এই শব্দটা একটা সেন্টেন্সে প্রেপোজিশন হিসেবে ইউজ হতে পারে, আবার কনজাংশন হিসেবেও ইউজ হতে পারে। যদি প্রেপোজিশন হিসেবে ইউজ হয় তখন হোয়াইলের অর্থ হবে কোনো কিছু করার সময়। যেমন হাঁটার সময় আমি তাকে দেখতে পেয়েছিলাম, দৌড়ার সময় আমি হুঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তো হোয়াইল যখন কনজাংশন হিসেবে ইউজ হবে তখন তার অর্থটা হবে যখন। যেমন যখন আমি হাঁটতেছিলাম তখন আমি তাকে দেখেছিলাম, যখন আমি দৌড়তেছিলাম তখন হুঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তাহলে আমরা কি বুঝলাম, হোয়াইল প্রেপোজিশন হিসেবে ইউজ হয় তখন অর্থটা হবে কোনো কিছু করার সময়, হোয়াইল কনজাংশন হিসেবে ইউজ হয় তখন অর্থটা হবে যখন। হোয়াইল যদি প্রেপোজিশন হিসেবে ইউজ হয় তখন সেই হোয়াইল যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, হোয়াইলের পরে তখন বার বসবে, তাও আবার আইএনজি যুক্ত। অর্থাৎ হোয়াইলের পরে ভার্ব যেটা বসবে সেটা আইএনজি যুক্ত হয়ে বসবে। এরপর অর্থ অনুযায়ী যা বসার বসবে, কমা হবে মাঝখানে, পরের অংশটুকুতে সাবজেক্ট বসবে, ভার্ব বি2 হয়ে বসবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। যেহেতু অর্থটা অতীত বোঝায়, পাস্ট টেন্স বোঝায়, এই জন্য এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে বি2। আমি একটা এক্সাম্পল দিই। হোয়াইল লিখে আছে এখানে, তারপর গ্যাপ দেওয়া আছে, মাঝখানে কমা, এরপরে যে অংশটা আই স এ স্নেক, এখানে স লিখে আছে, স হচ্ছে সি ভার্বটার ফার্স্ট ফর্ম। সি অর্থ দেখা, স অর্থ দেখেছিলাম, স ভার্বটা এখানে বি2 হয়ে বসছে। সে যাই হোক, পরের অংশটুকু আমরা কিভাবে পেলাম, ওই যে সাবজেক্ট বি2, তারপরে অর্থ অনুযায়ী যা বসার এখানে বসবে। আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম, কখন, হাঁটার সময় বা দৌড়ার সময় বা গল্প করার সময়। এখন যে কোনো একটা কিছু আমরা দিতে পারি প্রাসঙ্গিক। তো আমি যদি অর্থ মিলাই, এটা হাঁটার সময় আমি একটা সাপ দেখেছিলাম। হাঁটার সময় কোনো কিছু করার সময় বোঝাতে আমরা হোয়াইল ইউজ করি, তখন হোয়াইল হবে প্রেপোজিশন। আর প্রেপোজিশন হিসেবে যদি হোয়াইল ইউজ হয়, হোয়াইলের পরে ভার্ব যেটা বসবে সেটা আইএনজি যুক্ত হয়ে বসবে। তাহলে এখানে ভার্ব কোনটা বসতেছে, ওই যে হাঁটার সময়, হাঁটা ইংলিশ ওয়াক, তাহলে আমরা ওয়াক লিখবো, তবে আইএনজি যোগ করে লিখবো। এই যে আমার বাক্যটা ফিল আপ হয়ে গেছে। হোয়াইল ওয়াকিং আই স এ স্নেক। আবার হোয়াইল যদি কনজাংশন হিসেবে ইউজ হয় তখন হোয়াইল যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার এরকম হবে। প্রথমে হোয়াইল থাকবে, হোয়াইলের পরের অংশটুকু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন এরকম, সাবজেক্ট বসবে, তারপর ভার্বটা ওয়াজ অথবা ওয়ার হবে, এরপরে ভার্ব আইএনজি যুক্ত হয়ে বসবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এরকম, ওয়াজ বা ওয়ার থাকবে, তার ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এরকম একটা সেন্টেন্স আমি এখানে লিখে দেখাচ্ছি। যেমন হোয়াইল, হোয়াইলকে যদি আমি এখানে কনজাংশন হিসেবে ইউজ করি তখন এর পরের অংশটুকু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তার মানে এখানে একটা সাবজেক্ট দিব, তার ভার্ব হবে ওয়াজ বা ওয়ার, তার মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তখন হোয়াইলের অর্থ হবে যখন। আমি যদি অর্থ মিলাই, যখন আমি হাঁটতেছিলাম আমি একটা সাপ দেখেছিলাম। তাহলে যখন আমি হাঁটতেছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, এরপরে হাঁটতেছিলাম ভার্ব বসাবো, এটা ফার্স্ট কন্টিনিউয়াস যেহেতু ওয়াজ বা ওয়ার হবে, আই ওয়াজ, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ওয়াকিং, আই ওয়াজ ওয়াকিং। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং
আই স এ স্নেক। কমপ্লিটিং সেন্টেন্সে যদি হোয়াইল পর্যন্ত দেওয়া থাকে এরপরে গ্যাপ দিয়ে বাদ বাকি অংশটুকু হয়তো বা দেওয়া থাকবে। তো হোয়াইলের পরের অংশটুকু আমরা পূরণ করবো এইভাবে, হয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, না হলে সাবজেক্ট দিয়ে ওয়াজ বা ওয়ার দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবো, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তার বাবা মারা গিয়েছিল 5 বছর হয়ে গেছে, অথবা তার বাবা মারা গিয়েছিল তখন থেকে 5 বছর পার হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলো প্রকাশ করতে আমরা সিন্স ব্যবহার করে থাকি। তখন সিন্সের অর্থ হবে তখন থেকে অথবা তারপর থেকে। ওই যে তার বাবা মারা গিয়েছিল তারপর থেকে 5 বছর হয়ে গেছে, তখন থেকে এখন 5 বছর পার হয়ে গেছে। তারপর থেকে তখন থেকে এই অর্থে সিন্স যুক্ত সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে সিন্স কিন্তু বসবে মাঝখানে সবসময়, আর সিন্সের আগে একটি ক্লজ, পরে আরেকটি ক্লজ। সিন্সের আগের ক্লজটিতে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হতে পারে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সও ইউজ হতে পারে। তো সিন্সের আগের ক্লজে কোন টেন্স ইউজ হতে পারে এই কথাটা বলার কারণটা হচ্ছে সিন্সের আগের এই টেন্সটা সিন্সের পরের টেন্সকে কিন্তু প্রভাবিত করে। যেমন এরকম, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তখন সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বটা বি টু হবে। সিন্সের আগের টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সিন্সের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড প্লাস বি থ্রি বসবে। তো সিন্সের আগে যে টেন্সটা সেই টেন্সটা পরের টেন্সটাকে প্রভাবিত করতেছে। এখন আমরা শিখব যে এরকম সিন্সের আগে কোন টেন্স হলে পরে কোন টেন্স, অথবা সিন্সের পরে কোন টেন্স হলে আগে কোন টেন্স। কারণ কমপ্লিটিভ সেন্টেন্সে সিন্স পর্যন্ত সিন্সের আগের অংশটুকু দেওয়া থাকবে, পরের অংশটুকু পূরণ করতে হবে। তো পরের অংশটুকু পূরণ করতে গেলে সাবজেক্ট দিয়ে যে ভার্বটা দিতে হবে, এই ভার্বটা বি ওয়ান নাকি বি টু নাকি হ্যাড প্লাস বি থ্রি নাকি অন্য কোনো টেন্সে, এটা জানার জন্যই এই স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। স্ট্রাকচারটা বা নিয়মটা হচ্ছে এরকম, সিন্সের আগে যে ক্লজটা সেখানে সাবজেক্ট বসবে আর ভার্বটা ভি ওয়ান হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে এরকম হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে মেন ভার্বটা বি থ্রি হবে। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক, সিন্সের পরে কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে মেন ভার্বটা বি টু। আমরা এভাবে শিখব, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে ফার্স্ট ইনডিফিনিট, অথবা সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরে ফার্স্ট ইনডিফিনিট। এভাবেও শিখতে হবে, সিন্সের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে কোনো একটা ইউজ করা যাবে। আমরা এইভাবে শিখবো এই কারণে অনেক সময় সিন্স থেকে শুরু করে পরের অংশটুকু দেওয়া থাকে, আগের অংশটুকু পূরণ করতে হয়। তো পরের অংশে যদি বি টু থাকে তখন আমরা আগের অংশে সাবজেক্ট দিয়ে মেন ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলে বি ওয়ান দিব, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে হ্যাভ বা হ্যাজ দিয়ে মেন ভার্বটা বি থ্রি দিব। আর সিন্সের আগে যদি বি টু হয় অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট, তখন পরে কি হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস বি থ্রি। আর সিন্সের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হলে আগে কোন টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বটা বি টু হবে। দুই একটা এক্সাম্পল দিলে আরও বেশি ক্লিয়ার হবে আপনাদের। প্রথমে যে অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু খালি আছে, সিন্স থেকে এর পরের অংশটুকু দেওয়া আছে। এই ইনকমপ্লিট অংশকে আমরা কমপ্লিট করব, পরের অংশটুকু দেওয়া আছে, আগের অংশটুকু পূরণ করতে হবে। তবে এই সেন্টেন্সটা কি যুক্ত সেন্টেন্স, সিন্স যুক্ত সেন্টেন্স। সিন্স যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। সিন্সের পরে এখানে সাবজেক্ট দিয়ে স, ভার্বটা বি টু আছে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো সিন্সের পরে সাবজেক্ট দিয়ে ভার্বটা যদি বি টু হয়, যেমনটা এখানে আছে বি টু স, পরে বি টু হলে আগে দিতে হবে বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা হ্যাভ বা হ্যাজ দিয়ে বি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে আমি এখানে সাবজেক্ট দিব, তারপর ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলে বি ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে হ্যাভ বা হ্যাজ দিয়ে বি থ্রি। তো যে কোনো একটা টেন্সে আমি বাক্যটা পূরণ করব, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। যেমন
আমি মিলাই, তবে এর আগে অর্থটা বুঝতে হবে, স্ট্রাকচারও জানতে হবে, অর্থটাও বুঝতে হবে। অর্থটা কি? আই স হিম, আমি তাকে দেখেছিলাম। সিন্স অর্থ কি? তখন থেকে অথবা তারপর থেকে। আমি তাকে দেখেছিলাম তখন থেকে 2 বছর পার হয়ে গেছে, বা 2 মাস পার হয়ে গেছে, বা 3 বছর পার হয়ে গেছে, আমরা যে কোনো একটা লিখতে পারি। যদি আমি এভাবে লিখি, তাকে দেখেছিলাম তখন থেকে 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হয়ে গেছে, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে 3 months পার হয়ে গেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা হ্যাভ বা হ্যাজ দিব, হ্যাভ দিলাম, তারপরে ভার্ব যেটা বসবে সেটা বি3 হবে। তো পার হয়ে যাওয়া বা পার করা, পার হওয়া ইংলিশ হচ্ছে কি? পাস। তো পাসকে আমরা এখানে বি3 করে লিখব, পাস্ট। 3 months হ্যাভ পাস্ট, 3 মাস পার হয়ে গেছে। সিন্স আই স হিম, আমি তাকে দেখেছিলাম তখন থেকে। সিন্সের আগে আমি এখানে যে অংশটা লিখলাম, এটা কোন টেন্সে লিখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেন? কারণ সিন্সের পরে স ভার্বটা বি2তে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। বি2 হলে আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা বি1 দিতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ বা হ্যাজ, আমি হ্যাভ বা হ্যাজ দিয়েছি এখানে, এরপর বি3 মেন ভার্বের বি3 এখানে ইউজ করেছি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানেও প্রথম অংশ আমি খালি রাখলাম, এরপরে সিন্স আছে, বুঝতেই পারলাম সিনযুক্ত সেন্টেন্স। তো সিনযুক্ত সেন্টেন্সের আগের অংশটুকু পূরণ করতে গেলে পরের অংশটুকু আমাদেরকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এখানে হ্যাড প্লাস ম্যাট হচ্ছে একটা বি3, তার মানে হ্যাড প্লাস বি3 আছে। হ্যাড প্লাস যেহেতু বি3, হ্যাড প্লাস বি3, তার মানে এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকলে সিন্সের পরের অংশটুকু, আগের অংশটুকু পূরণ করতে হবে বি2 দিয়ে। তার মানে আমি এখানে যে অংশটা লিখব, এই অংশের ভার্বটা হবে বি2। তো এখন আমি যে অংশটা লিখব, সেই অংশটা কিভাবে লিখব? স্ট্রাকচার অনুযায়ী লিখব অবশ্যই, তবে তার আগে অর্থটা বুঝতে হবে। সিন্স আই হ্যাড ম্যাট হিম, ম্যাটের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা। আমি তার সাথে দেখা করেছিলাম তখন থেকে 5 বছর হয়ে গেছে। তো 5 বছর পার হয়ে গেছে বা 5 বছর হয়ে গেছে, এটা আমি অ্যাভাবে লিখতে পারি। সাবজেক্ট ইট ইউজ করে লিখতে পারি। ইটকে সাবজেক্ট ধরলে ইট, এরপর ভার্বটা কি হবে? বি2। তো ইট ওয়াজ, বি ভার্বের দিক দিয়ে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সমস্ত ভার্বগুলোর দিক দিয়ে বি2 হচ্ছে ওয়াজ বা ওয়ার। আর এম, ইজ, আর কে বি1 ধরা হয়, ওয়াজ, ওয়ার হচ্ছে বি2। সিন্সের পর অংশটুকু যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্স, এই জন্য আমি আগে বি2 দিচ্ছি। আর বি ভার্বের জন্য বি2 হচ্ছে ওয়াজ বা ওয়ার। এখন আমি বি ভার্ব ইউজ করলাম। ইট ওয়াজ 5 years, 5 years, 5 বছর। সিন্স আই ম্যাট হিম, যখন আমি তার সাথে দেখা করেছিলাম তখন থেকে 5 বছর হয়ে গেছে। ইট ওয়াজ 5 years। তো কমপ্লিট সেন্টেন্সের সিন্সের আগের অংশটুকু যদি দেওয়া থাকে, পরের অংশটুকু পূরণ করতে হবে। পরের অংশটুকু পূরণ করার আগে আগের অংশটাতে কোন টেন্স আছে সেটা দেখে নিতে হবে, তারপরে পরের অংশটুকু পূরণ করতে হবে স্ট্রাকচার অনুযায়ী। এরপর আমি শিখাবো বাই প্লাস আইএনজি যুক্ত ভার্ব যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের সেন্টেন্সের অর্থটা কেমন হবে সেটাও শেখাবো। বায়ত্ত মাধ্যমে, এরপরে একটা ভার্ব বসবে আইএনজি যুক্ত হয়ে, যেহেতু বাই একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সচরাচর ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখানে ভার্ব বসবে, আইন যোগ হবে বাইয়ের পরে, আর বায়ত্ত মাধ্যমে যে ভার্বটা বসবে সেটার একটা অর্থ থাকবে। যেমন আমি এখানে বললাম ওয়ার্কিং অর্থ কাজ করা, তাহলে বাই ওয়ার্কিং, কাজ করার মাধ্যমে। বাই প্লাস আইনযুক্ত ভার্বের ফুল স্ট্রাকচার হচ্ছে এরকম। আইনযুক্ত ভার্বের পরে অর্থ অনুযায়ী যদি কিছু বসে তা বসে দিতে হবে, তারপর কমা দিয়ে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পরে ভার্ব হবে এরকম, অর্থ অনুযায়ী ক্যান অথবা কুড, শ্যাল বা উইল। অর্থ অনুযায়ী বলতে অর্থ যদি ফারা বোঝায়, পারে বা পারবে, তখন ক্যান হবে। আর পারত অতীত বোঝালে তখন কুড হবে। আর ফিউচার অর্থ নির্দেশ করলে, যেমন করবে, যাবে, খাবে, দৌড়বে, এরকম ফিউচার অর্থ নির্দেশ করলে শ্যাল বা উইল দিতে হবে। তো ক্যান বা কুড, শ্যাল বা উইল দেওয়ার পরে এরপর মেন ভার্ব যেটা বসবে সেটা বি0 হবে। আবার
উইদাউট প্লাস আইনযুক্ত ভার্বের স্ট্রাকচার এরকম হবে। সাবজেক্ট বসবে, ক্যান বা কুড হবে অর্থ অনুযায়ী, অথবা শ্যাল বা উইল হবে। তারপরে একটা নট দিতে হবে, তার মেন ভার্বটা বি0 দিতে হবে। এখানে নট দিতে হবে এই কারণে, এই ধরনের সেন্টেন্সের অর্থটা নেগেটিভ হয়। যেমন এরকম, উইদাউট অর্থ কি? ছাড়া। উইদাউটের পরে ভার্বের সাথে আইন যোগ হবে। আমি এখানে ভার্বটা যদি ওয়ার্কিং লিখি, উইদাউট ওয়ার্কিং, ওয়ার্কিং অর্থ কাজ করা, তাহলে উইদাউট অর্থ কি? ছাড়া। উইদাউট ওয়ার্কিং তার মানে কাজ করা ছাড়া, অর্থাৎ কাজ না করে, কাজ করা ব্যতীত। উইদাউট, উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত, কাজ করা ব্যতীত সে সফল হতে পারবে না, সে উন্নতি করতে পারবে না, এরকম। কমপ্লিট সেন্টেন্সে কিভাবে আসবে? কমপ্লিট সেন্টেন্সে বাই প্লাস আইএনজি যুক্ত অংশটা দেওয়া থাকবে, এরপর অংশটুকু হয়তো বা খালি থাকবে, সেটা পূরণ করতে হবে। যদি এভাবে দেওয়া থাকে, পরের অংশটুকু খালি থাকে, তখন আমরা পরের অংশটা কিভাবে পূরণ করব? যে অংশটা দেওয়া আছে সেখানে বাই আছে, তারপরে ওয়ার্কিং একটা আইনযুক্ত ভার্ব আছে, তার মানে বোঝাই যাচ্ছে বাই প্লাস একটা আইনযুক্ত ভার্ব থাকলে এর পরে যে অংশটা থাকবে সেটা এভাবে পূরণ করতে হবে। একটা সাবজেক্ট দিতে হবে, তারপর অর্থ অনুযায়ী ক্যান, কোড, শ্যাল বা উইল দিয়ে মেন ভার্বটা বি0 করতে হবে। তো আমি এই অংশটা পূরণ করে দিই। বাই ওয়ার্কিং হার্ড, এই অংশটুকুর অর্থ কেমন? কঠোরভাবে কাজ করার মাধ্যমে, বায়ত্ত মাধ্যমে। ওয়ার্কিং হার্ড মানে কঠোরভাবে কাজ করা বা কঠোর পরিশ্রম করা। তাহলে কঠোর পরিশ্রম করার মাধ্যমে সে উন্নতি করতে পারবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি? সে ইংলিশ হি দিতে পারি। উন্নতি করতে পারবে, যেহেতু পারবে বললাম, পারবে ইংলিশ হচ্ছে ক্যান, তাহলে আমি এখানে ক্যান দিব। সে উন্নতি করবে, যদি এভাবে বলতাম করবে, তার মানে এটা ফিউচার অর্থ নির্দেশ করতেছে, সেক্ষেত্রে আমি এখানে শ্যাল বা উইল দিতাম। হি উইল এরকম হতো। হি ক্যান দিলেও হচ্ছে, তাহলে হি উইল বা শ্যাল দিলেও হচ্ছে। হি ক্যান, সে পারবে, কি পারবে? উন্নতি করতে পারবে। তাহলে উন্নতি করা ইংলিশ হচ্ছে কি? প্রসপার, অথবা শাইন লিখা যায়। প্রসপার অথবা শাইন অথবা ডেভেলপও এখানে লিখা যায়। বাই ওয়ার্কিং হার্ড হি ক্যান প্রসপার, অথবা হি ক্যান শাইন, শাইন অর্থ উন্নতি করা, অথবা হি ক্যান ডেভেলপ। ফিউচার অর্থ নির্দেশ করলে তখন আমরা এখানে ক্যান না দিয়ে শ্যাল বা উইল দিব। আবার অর্থটা যদি অতীত বোঝায়, যেমন সে উন্নতি করতে পারত, পাস্ট টেন্স বোঝালে, অতীত বোঝালে, তখন আমরা এখানে ক্যান না দিয়ে কোড দেব। হি কোড প্রসপার, হি কোড ডেভেলপ, এরকম। যদি এরকম থাকে উইদাউট প্লাস আইনযুক্ত ভার্ব, উইদাউট প্লাস আইনযুক্ত ভার্বের যে অংশটা, এটা যদি দেওয়া থাকে, এরপর অংশটুকু আমরা পূরণ করবো কিভাবে? এই অংশে যেহেতু নেগেটিভ অর্থ আসে না, মানে উইদাউট স্টার্টিং হার্ড, স্টার্টিং হার্ড অর্থ হচ্ছে কঠোরভাবে পড়াশোনা করা, উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত। কঠোরভাবে পড়াশোনা করা ব্যতীত অথবা কঠোরভাবে পড়াশোনা করা ছাড়া সে পরীক্ষায় পাশ করতে পারবে না, পারবে না। এখানে নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে, এই জন্য এখানে নট ইউজ করতে হবে। যেমন হি দিলাম, সে পরীক্ষায় পাশ করতে পারবে না। তো পারবে না, তাহলে ফিউচার টেন্স অথবা ক্যানও দিতে পারি আমি। হি ক্যান, ফিউচার টেন্স বোঝালে শ্যাল বা উইল দিতে পারি, কোনো প্রবলেম নাই। হি ক্যান, একটা নট দিতে হবে, যেহেতু না নেগেটিভ অর্থ আসতেছে। হি ক্যান নট, সে পারবে না, কি পারবে না? পাস করতে পারবে না। হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায়, সে পরীক্ষায় পাস করতে পারবে না। এখন আমরা যে সমস্ত সেন্টেন্সের স্ট্রাকচার শিখব, এই সমস্ত স্ট্রাকচারগুলো, এই সমস্ত সেন্টেন্সগুলো মূলত কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বিষয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আইডিয়া পাবেন। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। কন্ডিশনাল সেন্টেন্স বলতে মূলত বলা হয় ইফ যুক্ত সেন্টেন্সকে। ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। ইফ অর্থ হচ্ছে যদি, যদি বলতে এটা দ্বারা শর্ত প্রকাশ করা হয়। তো শর্ত ইংলিশে হচ্ছে কন্ডিশন। তো যে সেন্টেন্সে শর্ত প্রকাশ করা হয়, অর্থাৎ কন্ডিশন প্রকাশ করা হয়,
সেই সেন্টেন্সকেই বলা হয় শর্তমূলক বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স। আর এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইফ দ্বারা গঠিত হয়। তবে ইফ ছাড়াও হতে পারে, যেমন অয়ার দিয়েও হতে পারে, হ্যাড দিয়েও হতে পারে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার হয়। এই 3 প্রকার কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার আমি এখানে তুলে ধরলাম, আর আমি আপনাদেরকে এই স্ট্রাকচারগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ইফ যুক্ত সেন্টেন্সে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে 2টি ক্লজ থাকে। একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো কমপ্লিটিং সেন্টেন্সে যে কোনো একটা ক্লজ দেওয়া থাকবে, বাদবাকি ক্লজটা পূরণ করতে হবে। যদি ইফ যুক্ত ক্লজটা দেওয়া থাকে তাহলে ফরের ক্লজটা পূরণ করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা পূরণ করতে হবে। আর যদি প্রিন্সিপাল ক্লজটা দেওয়া থাকে তখন প্রিন্সিপাল ক্লজের এই স্ট্রাকচার দেখে ইফ যুক্ত ক্লজটা তৈরি করতে হবে। তো কোন ক্লজটা কিভাবে তৈরি করব সেটার জন্য ফুল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমাদেরকে শিখতে হবে। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম যে স্ট্রাকচার আমি এখানে লিখলাম সেটা হচ্ছে এরকম। ইফ যুক্ত সেন্টেন্সের ইফ যুক্ত ক্লজে প্রথমে ইফ বসবে, তারপরে সাবজেক্ট হবে, এরপরে ভার্বটা বি1 হবে। বি1, তো বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ যুক্ত ক্লজের ভার্বটা যখন বি1 হয় তখন সেটাকে বলা হয় মূলত ফার্স্ট কন্ডিশনাল। আবার ইফ যুক্ত ক্লজের ভার্বটা কিন্তু বি2 হতে পারে, তখন সেটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। আবার ইফ যুক্ত ক্লজের ভার্বটা হ্যাড প্লাস বি3 হতে পারে, তখন সেই সেন্টেন্সটা হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত ক্লজের ভার্ব বি1 হলে ফার্স্ট কন্ডিশনাল, বি2 হলে সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস বি3 হলে থার্ড কন্ডিশনাল। এখন কোন কন্ডিশনাল হলে বাদ বাকি ক্লজটা কিভাবে পূরণ করতে হবে? যখন ফার্স্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ ভার্বটা যখন বি1 হবে তখন এটা ফার্স্ট কন্ডিশনাল ধরতে হবে। এই ক্ষেত্রে ফরের ক্লজটা পূরণ করতে হবে এভাবে। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অর্থ অনুযায়ী শ্যাল অথবা উইল অথবা মে অথবা ক্যান দিতে হবে। তো শ্যাল উইল কখন, মে বা ক্যান কখন? শ্যাল বা উইল বসবে যদি অর্থটা ভবিষ্যৎ বোঝায়, যেমন সে যাবে, সে খেলবে, সে উন্নতি ঘটাবে, সে পরীক্ষায় পাশ করবে, সে উন্নতি ঘটাবে, এরকম ভবিষ্যৎ অর্থ নির্দেশ করলে শ্যাল বা উইল দিতে হবে। আর মে বা ক্যান ইউজ করতে হবে কখন? যদি অর্থটা পারে বোঝায়, অর্থাৎ পারা বোঝায়। যেমন এরকম, সে উন্নতি ঘটাতে পারবে, সে পরীক্ষায় পাশ করতে পারবে, সে সাহায্য করতে পারবে, সে আসতে পারবে, সে যেতে পারবে। এ পারবে বা পারা বোঝালে মে বা ক্যান দিতে হবে। তো শ্যাল বা উইল অথবা মে বা ক্যান দেওয়ার পরে এরপরে মেইন ভার্ব দিতে হবে, অবশ্যই বেস ফর্ম আকারে, অর্থাৎ বি0 করে দিতে হবে। বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। যদি আবার এমন হতো ইফ যুক্ত ক্লজটাতে বি2 অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল যদি হতো, তখন প্রিন্সিপাল ক্লজটা পূরণ করতে হতো এইভাবে। প্রথমে সাবজেক্ট, এরপর উড অথবা কুড, যে কোনো একটা ইউজ করা যাবে। ফার্স্ট কন্ডিশনাল হলে তখন সাবজেক্টের পরে দিতে হচ্ছে কি শ্যাল, উইল, মে অথবা ক্যান। কিন্তু যখন সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে, অর্থাৎ ইফ যুক্ত ক্লজের ভার্বটা যখন বি2 হচ্ছে, তখন দিতে হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড, তারপরে ভার্বের বেস ফর্ম। আবার যদি এমন হতো থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত ক্লজের ভার্বটা হ্যাড প্লাস বি3 হলে তখনই হয় সেটা থার্ড কন্ডিশনাল। আর ইফ যুক্ত ক্লজের ভার্বটা থার্ড কন্ডিশনাল হলে তখন প্রিন্সিপাল ক্লজটা পূরণ করতে হতো এইভাবে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপরে মেইন ভার্বটা বি3। পার্থক্যটা আপনারা বুঝেন। বি1 হলে অর্থাৎ পাস্ট কন্ডিশনাল হলে শ্যাল, উইল, মে, ক্যান প্লাস বি0। আর বি2 হলে অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল হলে সাবজেক্টের পরে উড, কুড প্লাস বি0। হ্যাড প্লাস বি3 হলো অর্থাৎ থার্ড কন্ডিশনাল হলে তখন উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিতে হবে, তাহলে বি3 দিতে হবে। আবার যদি এমন হয় সেন্টেন্সের শুরুতে যদি অয়ার থাকে, অয়ার যুক্ত সেন্টেন্সগুলোও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। তো অয়ার থাকলে সেটাকে সেকেন্ড কন্ডিশনাল ধরতে হয়। ইফ যুক্ত সেন্টেন্সে বি2 থাকলে যেমন সেকেন্ড কন্ডিশনাল, আর সেন্টেন্সের শুরুতে অয়ার থাকলেও সেটা সেকেন্ড কন্ডিশনাল। অয়ার থাকলে এর পরে সাবজেক্টে চলে যাবে, তারপর অর্থ অনুযায়ী যা বসার বসবে। যেহেতু অয়ার যুক্ত সেন্টেন্সটাকে আমি সেকেন্ড কন্ডিশনাল ধরলাম, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা পূরণ করতে হবে
ওই সেকেন্ড কন্ডিশনালে যেমন ছিল তেমন, অর্থাৎ সাবজেক্টের পরে উড বা কুড ছিল, এখন আমি সাবজেক্ট লিখে উড বা কুড লিখেছি, যেহেতু এটা ওই এটার মতোই সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলে এই যে অয়ার যুক্ত সেন্টেন্স কেও আমি সেকেন্ড কন্ডিশনাল ধরলাম, সেকেন্ড কন্ডিশনাল বললাম, এক্ষেত্রে এখানে সাবজেক্ট দিয়ে উড বা কুড দিব, তারপরে বি0 দিব। আবার থার্ড কন্ডিশনাল হলে যেমন আমরা সাবজেক্টের উপরে উড হ্যাভ কুড হ্যাভ দিয়ে বি3 দিতাম, সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড থাকে তারপর সাবজেক্ট দিয়ে এরপর বি3 দেওয়া থাকবে, এটাকেও আমরা থার্ড কন্ডিশনাল ধরবো। হ্যাড প্লাস বি3 থাকলে যেমন থার্ড কন্ডিশনাল, সেন্টেন্সের শুরুতে হ্যাড তারপর সাবজেক্ট এরপর বি3 থাকলে সেটাকে আমরা থার্ড কন্ডিশনাল ধরবো। আর থার্ড কন্ডিশনাল হলে প্রিন্সিপাল ক্লজটা কিভাবে পূরণ করতে হবে, সাবজেক্ট দিয়ে উড হ্যাভ, ওই যে এখানে যেমনটা ছিল সেরকম উড হ্যাভ অথবা কুড হ্যাভ, এরপর মেইন ভার্বটা বি3 দিতে হবে। এতক্ষণ আমরা দেখলাম যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল হলে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারটা কেমন হবে। এখন আমরা দেখব যে যদি প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল বা মে ক্যান প্লাস বি0 হয়, তখন এর আগের অংশটুকু অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা কীভাবে পূরণ করব। শ্যাল উইল থাকলে, মে ক্যান থাকলে বা বি0 থাকলে ইফ যুক্ত ক্লজটা পূরণ করতে হবে ইফ দিয়ে সাবজেক্ট দিয়ে মেইন ভার্বটা বি1। যদি উড কুড প্লাস বি0 হতো তখন আমরা ভার্বটা বি2 দিতাম। আবার যদি উড হ্যাভ কুড হ্যাভ প্লাস বি3 হতো তখন আমরা ইফ যুক্ত ক্লজের সাবজেক্ট দিয়ে ভার্বটা এভাবেই দিতাম, হ্যাড প্লাস বি3। দু তিনটে স্ট্রাকচার আমরা দেখিনি, এতটুকু মনে করেন দেওয়া আছে। ইফ ইট রেইনস, এটা হচ্ছে একটা ইফ যুক্ত ক্লজ, পরের অংশটুকু খালি আছে, এটা আমরা পূরণ করব। এই অংশটুকু যে পূরণ করব কিভাবে করব, অবশ্যই এর নির্দিষ্ট যে স্ট্রাকচারটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। এর আগের অংশটুকু অর্থাৎ ইফ যুক্ত অংশটুকু দেখে এটা কোন কন্ডিশনালে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ইফ ইট রেঞ্জ, এখানে রেঞ্জ যে ভার্বটা, এই ভার্বটা V1 এ আছে, B1 তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সে ভার্বটা B1 হলে ফার্স্ট কন্ডিশনাল, তখন আমরা পরের অংশটুকু পূরণ করব কিভাবে, সাবজেক্ট অর্থ অনুযায়ী শ্যাল বা উইল, মে অথবা ক্যান, তারপর প্লাস বি0। তো এখন আমরা সাবজেক্ট দিব, শ্যাল উইল ক্যান মে দিব, তারপর বি0। এখন সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা সেটার জন্য আবার অর্থটা বুঝে নিতে হবে। অর্থ হচ্ছে এরকম, যদি বৃষ্টি হয় আমরা অপেক্ষা করব, যদি বৃষ্টি হয় আমরা অপেক্ষা করব, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, ওই আমরা অপেক্ষা করব, যেহেতু এটা ভবিষ্যৎ অর্থ নির্দেশ করতেছে এই জন্য আমরা শ্যাল বা এখানে উইল ইউজ করব, উই শ্যাল অথবা উইলে দেওয়া যায়। তারপরে মেন ভার্বের বি0, মেন ভার্ব হচ্ছে কি অপেক্ষা করা, অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট, তো ওয়েটের বি0 হচ্ছে ওয়েট, উই শ্যাল ওয়েট। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে আমরা অপেক্ষা করব, উই শ্যাল ওয়েট। এখানে যে আমি শ্যাল বা উইল আনলাম, কেন আনলাম এরকম, যেহেতু ইফ যুক্ত ক্লজে ভার্বটা B1 আছে মানে ফার্স্ট কন্ডিশনাল। যদি এটা B2 হতো তখন আমরা এখানে শ্যাল না দিয়ে উড বা কুড দিতাম। তো দ্বিতীয় যে সেন্টেন্সটা এখানে আছে ওয়ার আই রিচ, তো ওয়ার যুক্ত যে সেন্টেন্সটা এটাকেও আমরা সেকেন্ড কন্ডিশনাল ধরবো। আর সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা পূরণ করতে হবে এভাবে, সাবজেক্ট উড অথবা কুড দিয়ে মেইন ভার্বটা বি0। এরপর অংশটুকু আমরা পূরণ করব, সাবজেক্ট দিব, উড বা কুড দিব, তারপর ভার্বের বি0 দিব। আর কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ সবসময় এরকম হবে, যদি ওয়ার আই রিচ, রিচ হতো ধনী, তাহলে যদি আমি ধনী হতাম, যদি আমি ধনী হতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম, তাহলে সাহায্য করতাম এখানে কে করতাম, আমি করতাম, তাহলে আই সাবজেক্ট, সাহায্য করতাম এখানে উড বা কুড দিতে হবে, আমি যে কোনো একটা ইউজ করতে পারবো, উড দিলাম আমি। আই কুড, তাহলে সাহায্য করা ইংলিশ হচ্ছে কি হেল্প, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তো এভাবে কেন দিলাম, উড বা কুড কেন দিলাম, যেহেতু এর আগে যে ক্লজটা দেওয়া আছে এখানে ওয়ার আছে, ওয়ার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে উড বা কুড দিতে হবে। আর 3 নম্বর যে স্ট্রাকচারটা এটা একটু খেয়াল করেন, ইফ শি হ্যাড ট্রাইড,
এই যে ইফযুক্ত সেন্টেন্সটা অর্থাৎ কন্ডিশনাল যে সেন্টেন্সটা এখানে আছে, এই কন্ডিশনাল সেন্টেন্সের ইফযুক্ত ক্লজে ভার্ব আছে এরকম হ্যাড প্লাস বি3, ট্রাইড হচ্ছে বি3, হ্যাড প্লাস বি3 মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা পূরণ করতে হবে এভাবে, সাবজেক্ট দিতে হবে, ওড হ্যাভ অথবা কোড হ্যাভ দিতে হবে, এরপর মেইন ভার্বটা বি3 দিতে হবে। তো ওড হ্যাভ কোড হ্যাভ মেইন ভার্বটা বি3 দিব, তবে তার আগে অর্থটা আমরা মিলিয়ে নিই। ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করত তাহলে সে সফল হতে পারত। তাহলে সে সফল হতে পারত, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, এরপর উড হ্যাভ কোড হ্যাভ বা মাইট হ্যাভ দিব আমরা। আমি এখানে কোড হ্যাভ দিলাম বা উড হ্যাভও দেওয়া যায়, উড হ্যাভ বা কোড হ্যাভ, আমি কোড হ্যাভ দিলাম, সে কোড হ্যাভ, এরপরে বি3 দিতে হবে। তো এখানে বি3 হবে কোন ভার্বের, ভার্বটা হচ্ছে কি সফল হওয়া, সে সফল হতে পারত। তো সফল হওয়া ইংলিশ হচ্ছে সাকসিড, তো সাকসিডের বি3 হচ্ছে সাকসিডেড। বাক্যটা কেমন হচ্ছে তাহলে, ইফ শি হ্যাড ট্রাইড শি কুড হ্যাভ সাকসিডেড, যদি সে চেষ্টা করত সে সফল হতে পারত। তো পরীক্ষায় যদি প্রিন্সিপাল ক্লজ দেওয়া থাকে, সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে ভার্ব কেমন আছে দেখতে হবে, শ্যাল বা উইল থাকলে, ক্যান বা মে থাকলে, এর আগে আমি ইফযুক্ত ক্লজ দিব, তাও আবার ভার্বটা বি1 দিব। যদি ওড কোড প্লাস বি0 থাকে তখন আগের ক্লজটাতে আমি অয়ার দিয়ে শুরু করতে পারি, অথবা ইফ দিয়ে সাবজেক্ট দিয়ে ভার্বটা বি2 আমি দিতে পারি। যদি এমন হয় উড হ্যাভ কোড হ্যাভ বি3, তখন আগের ক্লজটা পূরণ করব অবশ্যই, ইফ দিব, সাবজেক্ট দিব হ্যাড প্লাস বি3 দিয়ে, হ্যাড প্লাস বি3 এভাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।